সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আপনারা জানেন আমরা প্রতিদিনই চেষ্টা করি দেশ ও দেশের বাইরে থেকে বিভিন্ন বিশেষজ্ঞ অতিথিদের সাথে আপনাদের সাথে যুক্ত করার জন্য। আর আপনাদেরকে স্বাগত জানাচ্ছি শপস পেরে নিবেদিত স্ট্রিমিং উইথ সুমায়া জামান অনুষ্ঠানে। আর যেরকম অতিথিদেরকে আমরা নিয়ে আসি তাদের অভিজ্ঞতার কথাগুলো আমরা শোনার চেষ্টা করি, তাদের কথাগুলো আমরা শোনার চেষ্টা করি। এবং আজকেও সেরকম একজন অতিথিকে আমরা যুক্ত করতে পেরেছি আমাদের অনলাইন স্ট্রিমিং এ। আর সেই অতিথি আসলে সুদূর যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে। তিনি দীর্ঘ 20 বছর যাবত ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির সাথে জড়িত এবং নিজে একটি জাপানিজ ফার্মাসিউটিক্যাল কোম্পানির পরিচালনা পর্ষদে আছেন। ওতসুকো ফার্মাসিউটিক্যালস কোম্পানি আমেরিকা, সেখানে যুক্ত আছেন তিনি। এবং বাকিটা আমি তার কাছ থেকেই শুনবো। ডক্টর ইমতিয়াজ, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম সুমাইয়া, ভালো আছি। আচ্ছা, আপনি তো বেশ অনেক বছর যাবত জাপানিজ এই ফার্মাসিউটিক্যালস কোম্পানির সাথে জড়িত আছেন। তো সেটা বাকিটা আপনার কাছে শুনতে চেয়েছিলাম যে সেখানে কি নিয়ে ব্যস্ত আছেন। হ্যাঁ, আমি তুমি মেনশন করেছো যে আমি গত 20 বছরের অধিক সময় ধরে এই জাপানিজ ওতসুকা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে জড়িত আছি। আমি তাদের গ্লোবাল সাইটটা দেখি, গ্লোবাল কোয়ালিটি এবং কমপ্লায়েন্সের যে সাইটটা, ওই সাইটটা দেখি। আমি বর্তমানে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বসবাস করছি। এখানে আমাদের আমেরিকার যেটা কর্পোরেট হেডকোয়ার্টার যেটা বলে, সেটা এখানেই অবস্থিত। তো আমি ওখানেই কাজ করছি। আচ্ছা, আমরা কিন্তু আমাদের এই লাইভটি আপনার সাথে শেয়ার করেছি অলরেডি। তো আপনি চাইলে আমাদের এই লাইভটি কিন্তু আপনার পরিচিত যারা আছে আপনার ফেসবুকে বা আপনার অন্য কোনো সোশ্যাল মিডিয়া থাকে সেখানে কিন্তু আপনি এই লাইভটি শেয়ার করতে পারেন। আমরা আপনাকে কিছুক্ষণ সময় দিব। অলরেডি আপনাকে পাঠানো হয়েছে লিংকটি, লাইভের লিংকটি। আপনি চাইলে এখনই শেয়ার করতে পারেন। এবং আমার দর্শকদেরকেও আমি জানাতে চাই যে আপনারা শপসবেরির এই পেজটিতে আমাদের লাইভটি দেখতে পারবেন এবং আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারবেন আপনাদের কমেন্টস, আপনাদের মতামত, আপনাদের প্রশ্নের মাধ্যমে। আমরা আপনাদের মতামতগুলো পড়ে শোনাবো। এবং আপনারা জানেন যে আজকে আমরা কথা বলছি করোনার ঔষধ শিল্পের বর্তমান অবস্থা নিয়ে এবং কথা বলছিলাম ডক্টর ইমতিয়াজের সাথে। তিনি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির সাথে জড়িত আছেন দীর্ঘ 20 বছর ধরে। তো আপনার জন্য প্রথমেই আমি যে প্রশ্নটা করতে চাই, আপনি কি লিংকটা শেয়ার করতে পেরেছেন? হ্যাঁ, আমি শেয়ার করছি। আচ্ছা, তো আপনার সাথে প্রথমেই যে প্রশ্নটি আপনাকে আমি করতে চাই সেটা হচ্ছে আসলে যুক্তরাষ্ট্রের করোনার জন্য এখন বর্তমানে কি কি ওষুধ ব্যবহার করা হচ্ছে? হ্যাঁ, এটা খুবই জরুরি একটা প্রশ্ন। এটা আমরা সবসময় পাচ্ছি এবং এখানেও এটা খুব বেশি আলোচিত। আপনারা তো শুনে থাকবেন যুক্তরাষ্ট্রের নতুন একটা ওষুধের কথা সবাই বলছে। সেটার নাম হচ্ছে রেমডেসিভির। এটা অ্যাকচুয়ালি একটা অ্যান্টিভাইরাল আইভি ড্রাগ। এটা ইন্টারভেনাস ডেলিভারি হয়। এইটা যেটা বের হয়েছে, এটা এখনো পুরোপুরি টেস্টেড না। এটা খুব আর্জেন্ট বেসিস FDA এটাকে অ্যাপ্রুভাল একটা দিয়েছে, যে এটাকে ওরা বলছে যে ইমার্জেন্সি ইউসেজ অথরাইজেশন বলে বলছে। এবং এইটার কিছু কিছু পজিটিভ দিক দেখা যাচ্ছে, যে এটা যেই করোনা ভাইরাসের যেই মেইন ভাইরাস যেটা, সেটাকে কন্ট্রোল করতে সক্ষম হচ্ছে কিছু কিছু জায়গাতে। তবে একটা সতর্কবাণী সবাই বলছে, এবং আমাদের এটা মনে রাখতে হবে যে এটা কিন্তু এখনো পুরো দমে একটা ওষুধ বানাতে হলে যেভাবে ক্লিনিক্যাল ট্রায়ালের ভিতর দিয়ে যেতে হয়, এবং সেই প্রসেসটা অনেক লম্বা প্রসেস, এটা বছরের পর বছর লেগে যেতে পারে। সেই প্রসেসের ভিতরে কিন্তু এটা যায়নি এখনো। এই ওষুধটাকে আমেরিকাতে যারা বের করছে, এরা অ্যাকচুয়ালি এই ওষুধটা আগেই ছিল। এটা সার্ক ভাইরাস যখন এসেছিল, অথবা
মার্স ভাইরাস যখন এসেছিল, ইবোলা যখন এসেছিল, মার্সের জন্য এই ওষুধটি হ্যাঁ ব্যবহার করা হয়েছিল। একই জাতের ভাইরাস ওগুলো ছিল, ডিফারেন্ট টাইপ বাট একই জাতের ভাইরাস। ওগুলোর জন্য তারা এটা বের করেছিল। এখন ওইটাকেই স্লাইট মডিফাইড করে এখন চেষ্টা করা হচ্ছে যে এটা দিয়ে করোনা ভাইরাসকে কন্ট্রোল করা যায় কিনা। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে এইটার যেই আমরা যেটার ফলাফল যেটা দেখছি, এইটা কিন্তু বেসড হচ্ছে মাত্র 1063 জন লোকের উপরে অ্যাপ্লাই করা হয়েছে। এখনো কিন্তু এটা আমরা যেটা বলি ব্রড বেস অ্যাপ্লিকেশন কিন্তু এখনো হয়নি। এটা খুবই লিমিটেড ইউজ হচ্ছে এটা, এবং এইটার অবশ্যই ভালো দিক আছে। যেমন এটা যারা ভেন্টিলেটরে চলে যাচ্ছিল তাদেরকে ভেন্টিলেটর থেকে ফিরিয়ে আনতে পারছে। আপনি তো জানেন যে করোনার একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে এটা খুব র্যাপিড প্রোগ্রেশন হয় এটার, এবং তারপরে মানুষ এক পর্যায়ে লাংসের অবস্থা এত খারাপ হয় তারা নিজেরা শ্বাসকষ্টে ভুগে এবং নিজেরা নিঃশ্বাস নিতে পারে না, তখন ভেন্টিলেটরে যেতে হয়। এই ভেন্টিলেশনে যাওয়ার থেকে এরা এটা কমিয়ে আনছে। দেখা গেছে যে তারা এই ওষুধটা খাওয়ার পরে যারা ভেন্টিলেশনে ছিল তারা বের হয়ে আসতে সক্ষম হচ্ছে, এবং এটার অনেক ক্ষেত্রে মৃত্যুর হারও কমিয়ে এনেছে। তো তবে একটা জিনিস মনে রাখতে হবে, এটা কিন্তু এখনো অনেক প্রচুর সাইড এফেক্ট আছে। যে কোনো ওষুধেরই আপনারা জানেন যে সাইড এফেক্ট থাকে, এটারও আছে। সাইড এফেক্ট আছে। এটার কি সাইড এফেক্ট আছে সেটাও জানতে চাই আপনার কাছে। এখনো কোনো সাইড এফেক্ট কি ধরা গেছে? এটার অনেক রকম সাইড এফেক্ট, তার মধ্যে একটা ওরা বলছে যে এটার হতে পারে যে ডিফারেন্ট, যখন আপনি অ্যাপ্লাই করছেন আপনার একটা জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট মনে রাখতে হবে যে ওষুধটা কিন্তু সবসময় একটা বয়সের মধ্যেও সীমাবদ্ধ থাকে। বাচ্চাদের জন্য যে এই ওষুধটা হবে সেটা কিন্তু অ্যাপ্লাই করা যাবে না বয়স্কদের জন্য। বয়স্কদের জন্য যেটা হবে সেটা হবে ডিফারেন্ট, ডোজেসটাও ভেরি করে। তো এইটার মেইন যেটা হচ্ছে, এইটার থেকে দেখা গেছে যে আপনার অবস্থা খারাপ হচ্ছে অনেকের, যে আপনার ইনফেকশনটা বেড়ে যাচ্ছে, এটা না কমে উল্টো দিকে যাচ্ছে। তো এখন এটার যে কারণটা কি, সেটার জন্য আরো রিসার্চের দরকার। অনেক রিসার্চ চলছে এখন। তো কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে এটার কোনো এফেক্টই নাই, ভাইরাসকে এটা কমাতে পারছেই না একেবারে। অনেক রোগীর ক্ষেত্রে দেখা গেছে, যেমন আমরা দেখেছি যে এটা চায়নাতে তো আপনি জানেন প্রথমে শুরু হয় এটা, এই অসুখটা। তো চায়নার কিছু কেসের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করা হয়েছে, এবং তাদের ক্ষেত্রে দেখা গেছে এটার এফিকেসি যেটা বলি আমরা, এফেক্টিভনেসটা অনেক কম। তো এখন ভাইরাসের একটু ভ্যারিয়েশনও আছে অবশ্যই এখানে। তো ওইখানে যে ভাইরাস আর আমাদের এখানে নর্থ আমেরিকায় যে ভাইরাসটা, তাদের মধ্যে কিছু কিছু চরিত্রগত কিছু বৈশিষ্ট্য কিছু ভেদাভেদ আছে। সেটাতেও কিছু দেখা যাচ্ছে যে এর যে রেজাল্ট যেটা হচ্ছে সেটা ভ্যারি করছে। তবে এখনো কিন্তু পুরোপুরি আমরা জানি না এই ওষুধটার যে কি কি সাইড এফেক্ট হতে পারে, কেন এটা তো মাত্র আসলো 1 মাসও হয়নি এখনো। তো এটা এখনো ওই ব্যাপারে রিসার্চ চলছে। এটা তো বললেন আপনি ওষুধটার বিষয়ে জানলাম অনেক কিছু, তবে আমরা এটাও জানতে চাই যে যুক্তরাষ্ট্রে আসলে এই ওষুধটা কি দামে বিক্রি হচ্ছে, সেটা কি আপনি জানেন সে বিষয়টা? এখন এটার আরেকটা দিক হচ্ছে যে ওষুধটা কিন্তু এখনো ট্রায়াল ফেজে। এটার কোনো কমার্শিয়াল প্রোডাকশন অথবা কমার্শিয়াল ইউসেজ এখনো শুরু হয়নি যুক্তরাষ্ট্রে। তো আমরা এফডিএ যেটা করেছে, তারা ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন বলে, এখানে বলা হয় ইইউএ, ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন বলা হয়, সেটা দিয়েছে। এবং সেটার বলে কিছু কিছু হাসপাতাল এবং কিছু কিছু রুগীরা এটার সেবাটা পাচ্ছে, কিন্তু এইটার অ্যাকচুয়াল দাম কি হবে এবং কিভাবে এটা মার্কেটে জনসাধারণের কাছে ডিস্ট্রিবিউট করা হবে, এগুলো কিন্তু এখনো কোনো ব্যবস্থা আমেরিকাতে হয়নি। এখনো এটা অনেক আর্লি স্টেজে আছে, কোম্পানিগুলো এগুলো দিকে কাজ করছে। আমরা এখনো দামটা অ্যাকচুয়ালি জানি না।
আচ্ছা, আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের দুটি কোম্পানি কিন্তু এখন এই মুহূর্তে এই ওষুধ দুটি উৎপাদন করার বা প্রস্তুত করার ঘোষণা দিয়েছে এবং উৎপাদন করছে, এবং তারা সেটার দাম নির্ধারণ করেছে ৫ থেকে ৭,০০০ টাকার বাংলাদেশি টাকার মূল্যে। তো আপনার কি মনে হয় যে এই দামটা আসলে কতটুকু যুক্তিযুক্ত? আর আরেকটা জিনিস জানতে চাই যে আসলে প্রোডাকশন কস্টটাও কতটুকু এই ওষুধগুলোর? হ্যাঁ, আমি দেখেছি বাংলাদেশে কয়েকটা বড় কোম্পানি এসকেএফ এবং বেক্সিমকো অলরেডি তারা এগুলো প্রোডাকশনে যাওয়ার চিন্তা ভাবনা করছে। তো একটা জিনিস মনে রাখতে হবে, বাংলাদেশের ক্ষেত্রে তারা যেই সুযোগটা পাচ্ছে সেটা একটা ইন্টারন্যাশনাল ট্রিটি আছে, সেটা হচ্ছে ট্রিপস বলে, ট্রেড রিলেটেড অ্যাসপেক্ট অফ ইন্টারন্যাশনাল প্রপার্টি রাইট। তো এই বলে বাংলাদেশের কিন্তু অথরাইজেশন আছে টু ম্যানুফ্যাকচার দিস অ্যাজ এ জেনেরিক ড্রাগ। এখন বাংলাদেশে যেটা করছে ওরা হয়তো ফর্মুলাটা নিয়ে জেনেরিক ড্রাগ ম্যানুফ্যাকচারিং এর দিকে যাচ্ছে। সেদিকে তাদের যেই কস্ট এটা অনেক কম হবে কম্পেয়ার টু আমেরিকাতে কিংবা পাশ্চাত্যের কোনো দেশে যদি এটা বানানো হয়, যে কস্ট অনেক কম হবে। এখন এইটা কম্পেয়ার করা একটু ডিফিকাল্ট হবে, কেননা আমরা এখনো বলতে পারছি না যে এটার জেনেরিক ড্রাগের কস্ট কত হবে। তো যদি বুঝতে হয় যে বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল কোম্পানি তারা যে দামটা ধার্য করছে এটা কি ন্যায়সঙ্গত কিনা, তখন তাদেরকে বলতে হবে তাদের যেই কস্ট যেটা সেটা আমাদের বুঝতে হবে যে কি ধরনের কস্ট হচ্ছে। কেননা এটার যে কম্পোজিশন অফ দিস ড্রাগ, এটার যে কম্পোজিশন হচ্ছে সেটা কিন্তু বেশ সিম্পল, এবং এটা কিন্তু রেডিলি অ্যাভেলেবল। অল দ্য ইনগ্রেডিয়েন্টস যেগুলো দিয়ে এটা বানাচ্ছে, ড্রাগের যে ইনগ্রেডিয়েন্টস গুলো থাকে এগুলো কিন্তু রেডিলি অ্যাভেলেবল। সেই জন্য বাংলাদেশ এবং এনি আদার কান্ট্রি লাইক বাংলাদেশ, তাদের জন্য কিন্তু এটা জেনেরিকটা তৈরি করা খুবই সহজ হবে। আপনি যখন ফর্মুলাটা পাবেন এবং এটা নীতিগতভাবেই তারা পাবে, কেননা তাদের ওই আমি যেটা বললাম ট্রিপস এগ্রিমেন্টের আন্ডারে বাংলাদেশ কোয়ালিফাই করে আনটিল 2014 পর্যন্ত তারা জেনেরিক ড্রাগ তৈরি করতে পারবে উইদাউট ভায়োলেটিং দ্য প্যাটেন্ট। তো সেই বলে তারা করতে পারবে, কিন্তু এটার কস্টটা ধার্য করা এখন কিংবা কম্পেয়ার করা একটু ডিফিকাল্ট, যেহেতু আমাদের কোনো স্ট্যান্ডার্ড প্রাইস এখন এখানে নাই। পাশ্চাত্য দেশগুলো এখন ওই প্রাইসটা এখনো সিলেক্ট করেনি। তো অবশ্যই বাংলাদেশ আপনাদের যুক্তরাষ্ট্রে কি আপনি বলছিলেন যে কমার্শিয়ালি ইউজ হচ্ছে না, কিন্তু সেটা কি তাহলে ফ্রি দেয়া হচ্ছে? এখন যাদের ট্রিটমেন্ট হচ্ছে রেমডেসিভির দিয়ে, তাদের কি ট্রিটমেন্টটা জন্য কি তাদেরকে ফ্রি দেয়া হচ্ছে, সেটা বলছেন আপনি? হ্যাঁ, এটা প্রাইমারিলি এটা হচ্ছে যে এরা হ্যাঁ মোটামুটি তারা ফ্রি পাচ্ছে, আর ফ্রি না পেলেও তাদের ইন্স্যুরেন্স এটাকে কভার করছে। আমরা যেটা দেখেছি রেমডেসিভির যেটা যে কোম্পানি এটা বানিয়েছিল তাদের কাছে এটার অনেক স্টক ছিল, তারা পুরো স্টকটাই সরকারের কাছে দিয়ে দিয়েছে এবং বলেছে তোমার যেখানে দরকার ডিস্ট্রিবিউট করা দরকার, যেসব জায়গায় বেশি দেখা যাচ্ছে করোনার কেস, তাদেরকে দিতে পারো, এবং সরকার সেই ওষুধ নিয়ে তাদেরকে ডিস্ট্রিবিউট করছে। এখন এটার কোনো বাজারজাত কোনো মূল্য নাই, এটা অলমোস্ট ফ্রি, এভরিবডি ইজ গেটিং অলমোস্ট ফ্রি। মেডিকেল ইন্স্যুরেন্সের দ্বারা কভার হয়ে যাচ্ছে। আমাদের হাতে আসলে মেডিকেল ইন্স্যুরেন্স কভার করছে, অথবা সরকার নিজেই দিচ্ছে, সরকার নিজেই দিয়ে দিচ্ছে, হসপিটালগুলোকে দিচ্ছে, তা হসপিটালগুলো ইউজ করছে, এটার জন্য কোনো চার্জ করছে না তারা। রাইট। আমাদের হাতে আসলে অনেকগুলো কমেন্টস চলে এসেছে, মেসেজ চলে এসেছে। এর মধ্যে প্রথমেই যিনি করেছেন মেসেজ আমাদেরকে, সাইদ আহমেদ নামে ম্যারিল্যান্ড থেকে একজন এসএমএস মানে কমেন্ট করেছেন আমাদের লাইভটিতে। আপনি এবং আপনার কোম্পানি করোনা ভ্যাকসিন নিয়ে রাত দিন কাজ করছেন, এছাড়াও আপনি আপনার পরিবারের সব সদস্য নিয়ে মানুষের সেবা সারাক্ষণ কাজ করছেন, এত কিছু আপনি কিভাবে সামলাচ্ছেন যদি একটু বলেন? সাইদ আহমেদ তিনি আপনাকে প্রশ্নটি করেছেন। আচ্ছা, হ্যাঁ, অ্যাকচুয়ালি যেটা সত্যি বলতে কি, আমরা এমন একটা সময়ের মধ্যে দিয়ে অতিক্রম করছি যেটা কাউরই কোনো অভিজ্ঞতা নেই, এবং এটা আমরা বলে থাকি একে
নিউ নিউ ওয়ে অফ ডিলিং ডে টু ডে লাইফ। এটার মধ্যে এখন সেটা সে বাংলাদেশেই থাকুক অথবা আমেরিকাতেই থাকুক কিংবা বিলেতেই থাকুক, সবাই একই ধরনের চ্যালেঞ্জের ভিতর দিয়ে যাচ্ছে। এখন এইটা যদি আমরা সবাই বের হয়ে না আসি, আমরা সবাই যদি হেল্প না করি, এইটাকে চ্যালেঞ্জটা মোকাবেলা করা কিন্তু খুবই খুবই কষ্টকর। এটা খালি সরকারের উপরে কিংবা গুটি কয়েক হসপিটালের উপরে ছেড়ে দিলে হবে না। সেজন্য আমি আমার ক্যাপাসিটি যেটা সম্ভব এখানে কিছু গ্রুপ অর্গানাইজ করে আমরা এখানে ক্যাথলিক চ্যারিটি ফর ম্যানস বলে একটা অর্গানাইজেশন আছে, তাদের সাথে যৌথভাবে কিছু প্রোগ্রাম শুরু করেছি। এবং সেই প্রোগ্রামের মেইন জিনিস হচ্ছে আপনার যারা হোমলেস, আমি যেখানে থাকি এটা খুবই কাছে, ওয়াশিংটন ডিসির খুবই কাছে। ওয়াশিংটন ডিসিতে অনেক হোমলেস এবং যাদের বাড়ি ঘর নেই এরকম লোক আছে, তাদেরকে কিভাবে এই করোনা ভাইরাস থেকে বাঁচানো যায়, তাদের যেই দৈনন্দিন জীবনে যে জিনিসপত্র দরকার, খাওয়া থেকে নিয়ে থাকা থেকে নিয়ে যে ব্যবস্থা, তাদেরকে কিভাবে সেই সেফটি নেটের মধ্যে আনা যায়। তারা তো সাধারণত রাস্তায় ঘুরে ফিরে বেড়ায়, কিভাবে এটাকে থেকে তাদের বাঁচানো যায়। তো ওইটা করার জন্য আমরা একটা প্রোগ্রাম হাতে নিই এবং এটা খুবই ভালো সাকসেসফুলি আমরা ইমপ্লিমেন্ট করতে পেরেছি। এবং আমি আমার পরিবারের, আপনি যে বললেন, আমার মেয়েকে আমি এটার মধ্যে ইনভলভ করেছি, সেও কলেজে যাবে এবছর, সেও এটার মধ্যে জড়িত। আমরা সবাই মিলে এটা কাজ করছি, এটা ভালোই যাচ্ছে। তো এটার মেইন যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে এই লোকগুলোকে আমরা চেষ্টা করছি যে তাদেরকে করোনার যেসব হটস্পট আছে তার থেকে যতটা দূরে রাখা যায়, তাদেরকে শেখানো যে করোনার থেকে বেঁচে থাকতে হলে কি করতে হবে। আমরা যেমন সবাই জানি হাত ধুতে হবে, আমাদের অনেক কিছু অ্যাভয়েড করতে হবে, এরা কিন্তু জানে না, ওদেরকে এইসব শেখানোর চেষ্টা করছি আমরা। আচ্ছা, আমাদের কাছে আরো অনেকে কমেন্ট করছে আমাদের লাইভটিতে। তৌফিক আজিজ নামে একজন লিখেছেন, ভেরি টাইমলি অ্যান্ড ইম্পর্টেন্ট ইনফরমেশন, থ্যাংক ইউ। আরেকজন লিখেছেন, নীলাঞ্জনা সরকার নামে একজন লিখেছেন, বেশ ইনফরমেটিভ আজকের লাইভ শো। আরেকজন তিনি লিখেছেন ওয়াচিং, আমাদের শোটা তিনি দেখছেন সেটা তিনি লিখেছেন। ফাদিলা ফারিন একটি থামস আপ পাঠিয়েছেন আমাদেরকে। তারপরে এসাম সামি লাস্কার, উনি লিখেছেন গ্রেট ইনফরমেশন। আমাদের কাছে খুব সম্ভবত আরো আছে। দায়ান আজিজ লিখেছেন, ভেরি ইনফরমেটিভ অ্যান্ড রেলেভেন্ট, থ্যাংক ইউ। আপনাকেও ধন্যবাদ আমাদের এই লাইভটি দেখার জন্য। তৌকির আজিজ বলেছেন চমৎকার হচ্ছে। আরেকজন লিখেছেন আসকা আলী বশির আহমেদ, তিনি লিখেছেন ভেরি ইনফরমেটিভ সেশন, থ্যাঙ্কস ইমতিয়াজ। সাইদা আফিয়া জাহিন রাকা, তিনি লিখেছেন ইনশাআল্লাহ আওয়ার বেটার ডেজ আর কামিং সুন। আসলে সবাইকে অনেক ধন্যবাদ আমাদেরকে এই মেসেজগুলো কনভে করার জন্য আমাদের লাইভের থ্রুতে। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আসলে এই প্রশ্নটা আমাদেরও যে বেটার ডেজ মেবি কামিং, তো আমাদের এখন ভ্যাকসিনের আসলে সর্বশেষ অবস্থাটা কি, ভ্যাকসিন প্রস্তুতির সর্বশেষ অবস্থাটা কি, সেটা যদি আপনি আমাদেরকে বলতেন স্যার। হ্যাঁ, এখন আমরা যুক্তরাষ্ট্রে অনেক কোম্পানি এখন এইদিকেই ঝুঁকেছে, তারা কাজ করছে দিন রাত কোনোভাবে কোনো ভ্যাকসিন বের করা যায় কিনা। এখন এটার বিভিন্ন রকম দিক আছে, ভ্যাকসিনের বিভিন্ন টাইপ হতে পারে, যেমন প্লাজমা জনিত, আমরা বলতে গিয়ে কনভালসেন্ট। এটা অলরেডি বাংলাদেশেও এটা ট্রায়াল চলছে, এবং আজকে আমি বিভিন্ন গণমাধ্যমে দেখলাম যে এটা নিয়ে ট্রায়াল চলছে যুক্তরাষ্ট্র। তো সেটার অগ্রগতি কতটুকু? হ্যাঁ, এটার অগ্রগতি বলতে এখানে অলরেডি কিছু কিছু জায়গায় ক্লিনিক্যাল ট্রায়াল, যেটা লিমিটেড ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে। যেহেতু যুক্তরাষ্ট্রে করোনা কেস অনেক বেশি, তো এইখানে এই প্লাজমা টেস্টের জন্য যেটা দরকার হয় মেইনলি আমাদের রক্তের মধ্যে যে ফ্লুইডটা থাকে, সেই ফ্লুইডটা দরকার হয়। যেই সব করোনার রুগীরা ভালো হয়ে গেছেন তাদের এই ব্লাড ফ্লুইডটা দরকার হয়।
এখন যুক্তরাষ্ট্রে এই ব্লাড ফ্লুইডটা প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে, যেহেতু অনেক লোক এখানে এটা ভুক্তভোগী। সেইটাকে নিয়ে যাদের নতুন হচ্ছে কিংবা যাদের হওয়ার সম্ভাবনা আছে তাদেরকে দেওয়া হচ্ছে। তো এই প্রসেসটা অলরেডি ছোটখাটো ভাবে বিভিন্ন জায়গাতে চলছে, এবং এইটার যে মেইন যেটা বেনিফিট হচ্ছে, এটা বডির ভিতরে সেলফ ইমিউন সিস্টেমটাকে গ্রো করাবে করোনার বিরুদ্ধে। তো সেটা খুব ভালো, এটা এবং এটার সাইড এফেক্ট অনেক কম। তো অনেক কোম্পানি এটা নিয়ে এগিয়ে আসছে, কিন্তু এখনো এটা কিছুটা টাইম দরকার হবে এটার জন্য। পুরোপুরি এটাকে ফর্মালাইজ করে এটাকে মানে সবার কাছে পৌঁছে দেওয়াটা কিছুটা টাইম লাগবে। তো কিন্তু আমরা আশাবাদী যে এইটা এনআইএইচ, এখানে যেটা আমেরিকার যেটা সবচেয়ে বড় রিসার্চের কেন্দ্র আছে, এনআইএইচ এবং সিডিসি, তারা সবাই এটাকে হেল্প করছে বিভিন্নভাবে। আমরা আশা করছি অতি শীঘ্রই আমরা একটা কিছু ভালো দেখতে পারবো এখান থেকে বের হয়ে আসবে। তো সেটা আমাদের বড় একটা আশা। আর আপনি বলছিলেন যে আপনি বলছিলেন রেমডেসিভিরের কথা বলছিলেন, কিন্তু আমরা জানি যে যুক্তরাষ্ট্র আরো একটি ওষুধকে গুরুত্ব দিচ্ছে, সেটা হচ্ছে হাইড্রোক্লোরোকুইনন, যেটা ম্যালেরিয়ার চিকিৎসায় ব্যবহার করা হয়। তো সেটার কি হলো, সেটার অগ্রগতি কতটুকু, যে সেটা আসলে কতটুকু কার্যকারী বলে মনে হচ্ছে আপনার? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। হাইড্রোক্লোরোকুইন যেটা, সেটা তো অলরেডি রেডিলি অ্যাভেলেবল ড্রাগ, মার্কেটে এটা আছে। বাংলাদেশেও প্রচুর পাওয়া যায়। বাংলাদেশে এইটা অনেক আগের থেকেই আছে, এবং এটা ব্যাপকভাবে বিভিন্ন কাজে ব্যবহার হয়। তো ওইটার যেটা মেইন যেটা দেখা যাচ্ছে, যে এটার কিছু গুণগত বৈশিষ্ট্য এই কোভিড-19 এর যে যারা রোগী তাদেরকে হেল্প করে, কিন্তু এইটার আবার অনেকগুলা সাইড এফেক্ট আছে। আমি যেটা বলছি যে এইটার যেমন আপনার এইটা দিলে অনেক সময় দেখা গেছে যে এইটার কারণে যাদের প্রি কন্ডিশন আছে, হার্টের কোনো অসুবিধা থাকতে পারে, কিংবা অন্য কোনো ডায়াবেটিক আছে, তাদের ক্ষেত্রে এটা আরো সিচুয়েশনটাকে আরো খারাপ করতে পারে। তো এইটা লিমিটেড ইউসেজ হচ্ছে, যদিও যুক্তরাষ্ট্রে আপনারা দেখেছেন যে এখানে মাধ্যমগুলোতে অনেক ফলাওভাবে প্রচার করা হচ্ছে যে এটা হয়তো একটা কিওর নিয়ে আসবে এই ভাইরাসের জন্য, কিন্তু অ্যাকচুয়ালি যখন এটা ব্যবহার করা হয় 65 জন লোকের উপরে এটা নিউ ইয়র্কে ব্যবহার করা হয়, তখন দেখা গেছে 65 জনের মধ্যে 30 জনের ক্ষেত্রে এটা কোনো উন্নতি দেখায় না। আর বাকি 30 জনের মধ্যে এটা মিক্সড একটা রিয়াকশন হয়। কিছু ভালো হয়েছে, কিছু উন্নতি করেছে, কিন্তু অনেকগুলো তেমন কোনো ভালো উন্নতি দেখাতে পারেনি। তো এখন এটার অনেক ব্যাপার আছে, যে এটার কম্বিনেশনের একটা ব্যাপার আছে। এটা আপনার অন্য ড্রাগের সাথে কম্বিনেশন করে দিতে হবে টু ইনক্রিজ ইজ এফিকেসি। তো এইটার ব্যাপারে এখনো অনেক রিসার্চ চলছে, কিন্তু এটা ব্রডলি ইউজ করার মতো এখনো কোনো এগ্রিমেন্ট হয়নি এখনো কোথাও। আপনি তো বাংলাদেশের জন্য আপনি অনেক চিন্তা ভাবনা করেন, আমরা জানি। এর আগে আপনি বাংলাদেশে এসেছেন, বাংলাদেশকে নিয়ে আপনার ভাবনাটা জানবো। কিন্তু তার আগে আমি জানতে চাই যে আসলে এই যে রেমডেসিভির, সেটা হয়তো বাংলাদেশেই উৎপাদন হচ্ছে, কিন্তু এটাকে কিভাবে সহজলভ্য করা যায় বলে আপনার মনে হয়? কারণ যেই দামটা ধরা হচ্ছে সেটা তো আসলে মানুষের জন্য সহজলভ্য না, তাই না? এক একজন রোগীর জন্য হয়তোবা রেমডেসিভিরের 5 থেকে 7টির মতো ওষুধ হয়তো বা লাগবে, সেটা অনেক ব্যয়বহুল। আপনার কি মনে হয় যে আসলে এটাকে কিভাবে আরো সহজলভ্য করা যায়, মানুষের হাতের নাগালে আনা যায়? এখন পর্যন্ত, আজকে পর্যন্ত বাংলাদেশে রোগীর আক্রান্ত সংখ্যা কিন্তু, করোনা রোগীর সংখ্যা কিন্তু 18,000 ছাড়িয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, এটা যেটা আগে বলেছিলাম যে রেমডেসিভিরের মূল্যটা বাংলাদেশের মতো দেশের জন্য ধার্য হবে এটা র মেটেরিয়ালস এর দামের উপরই, এবং এটার যে ইনগ্রেডিয়েন্টস অথবা র মেটেরিয়াল যেটা লাগছে সেটা কিন্তু রেডিলি অ্যাভেলেবল, বাংলাদেশে অলরেডি এগুলো আছে। সেই জন্যই হয়তো আপনি দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে
ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো, যারা লিডিং ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো, তারা এগিয়ে আসছে, এগুলো তাড়াতাড়ি প্রোডাকশনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, এবং এটা সম্ভব, বাংলাদেশে এটা খুবই তাড়াতাড়ি সম্ভব। কিন্তু একটা জিনিস আমার মনে হয় যেটা করতে হবে, যে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে হলে আপনি যেটা বলেছেন, আমি সেটাতে একমত, যেটা দামটাকে কমিয়ে আনতে হবে, এবং দামটা কমিয়ে আনতে হলে সরকারের কিছু এখানে ভূমিকা রাখতে হবে, যে এটার অ্যাকচুয়াল প্রোডাকশন কস্ট কত হচ্ছে সেটা জানতে হবে। সেটা হয়তো হয়তো কোম্পানিগুলো পাবলিকলি বলবে না, কিন্তু সরকারের সেটা একটা পলিসি থাকতে হবে যে এটা কন্ট্রোল করার মতো। এবং আরেকটা জিনিস হবে, যখন কোম্পানিগুলো এটা কমার্শিয়াল ইউজের জন্য প্রোডাকশনে যাবে এবং এটার ব্যাপক ব্যবহার হবে, তখন অটোমেটিক্যালি তাদের প্রাইসটাও কমে আসবে। এখন যেহেতু একদম প্রথম পর্যায়ে আছে, সেই জন্য হয়তো আপনি একটু প্রাইসটা দেখছেন অনেক হাই এক্সপেন্সিভ মনে হচ্ছে, কিন্তু ওরা কমার্শিয়াল প্রোডাকশনে গেলে আমি প্রিটি শিওর এই দামটা অনেক কমে আসবে, তখন হয়তো সবাই আওতার মধ্যে চলে আসবে এটা কেনার মতো। তো সেই দিকটা দেখতে হবে, সরকারের অনেক দায়িত্ব আছে এবং আমাদের ফার্মাসিউটিক্যাল কোম্পানিদেরও অনেক দায়িত্ব আছে, যে এটা যাতে সাধারণ মানুষের ব্যয়সাধ্য হয় সেদিকে যেন তারা খেয়াল রাখে, সেটা একটা বড় দায়িত্ব তাদের জন্য। আচ্ছা, আমাদের হাতে আরো কিছু মেসেজ চলে এসেছে। রুবা আয়েশা লিখেছেন, থ্যাংক ইউ ফর ইউর সার্ভিস। আমার মনে হয় উনি আপনার সার্ভিসের কথাই বলছেন, যে আপনি যে ভালো ভালো কাজ করছেন সেগুলোর কথাই বলেছে। বব রাজ লিখেছে, থ্যাঙ্কস, ভেরি ইনফরমেটিভ। তিনি আমাদের ডিসকাশনটাকে অনেক ইনফরমেটিভ বলেছেন। ইমরান মহিউদ্দিন লিখেছেন, ভেরি ইনফরমেটিভ, উই আর কাউন্টিং অন পিপল লাইক ইউ, উনি লিখেছেন এবং একটা লাভ সাইন দিয়েছেন। সাইদ আহমেদ তিনি লিখেছেন, খুব ভালো লাগলো সুমাইয়া তোমাকে এবং ইমতিয়াজকে ধন্যবাদ। তিনি আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আরু আয়েশা লিখেছেন, বলেছি যে তিনি আপনাকে ধন্যবাদ জানিয়েছেন আপনার ভালো ভালো কাজগুলোর জন্য। তো আমাদের হাতে একদমই সময় নেই, তারপরও শেষ প্রশ্নটা আপনাকে করতে চাই, যে আসলে আপনি নিজেও তো ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির সাথে জড়িত বেশ দীর্ঘ সময় ধরে। তা আপনার কি মনে হয় যে আসলে ওষুধ কোম্পানিগুলো কি এই মহামারীর সময়টাতে মুনাফাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত তাদের, নাকি ঔষধের কার্যকারিতা যেন মানে ওষুধের কার্যকারিতাগুলো যেন ভালো থাকে সেই বিষয়টাকে গুরুত্ব দেওয়া উচিত? আপনার কাছে কি মনে হয় যে কোন বিষয়টাকে আসলে গুরুত্ব দেওয়া উচিত এই মুহূর্তে সংকট মোকাবেলায়? হ্যাঁ, এই ধরনের সংকটে তো নজিরবিহীন সংকট যেটা আমরা এখন দেখতে পাচ্ছি, এইখানে আমাদের সবাই ভালোর জন্য এবং বেঁচে থাকার জন্য আমরা ভালো ওষুধ চাই, এবং ওষুধ এমন একটা ওষুধ হতে হবে যেটা আমাদেরকে ভালো করে নিয়ে আসবে। এই জন্য ওষুধ কোম্পানিদের দায়িত্ব অনেক বড়। এখানে মুনাফাটা যদি প্রথম হয়ে যায় তাহলে ওটা সম্ভব না। এই জন্য আমার মতে ওষুধ কোম্পানিগুলো প্রথমে, এবং ওইটা আমরা দেখতে পাচ্ছি অনেক কোম্পানি এখানে যুক্তরাষ্ট্রে যেটা হচ্ছে, তারা ওষুধ বানাচ্ছে, সেটা হয়তো এফিকেসি অথবা তাদের যেই কার্যকারিতা অত ভালো না, কিন্তু তারা বানিয়ে এটা সাধারণ মানুষকে দেওয়ার চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি সেই ধরনের অ্যাটিটিউড এখানে অনেক কোম্পানি। আমি যেটা বললাম, ইভেন যেই ওষুধটা সবচেয়ে পপুলার এখন এখানে চলছে, ওইটার যেই রেমডেসিভির, ওই ওষুধটাও আপনার কোম্পানি কিন্তু ফ্রি দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যে অনেক কোম্পানি এখানে আছে যারা তাদের মুখ্য উদ্দেশ্য কিন্তু প্রফিট বানানো না, মুনাফা লুটানা, মুখ্য উদ্দেশ্য যে কিভাবে আমরা এই অসুখটা থেকে বের হয়ে আসতে পারবো সেটা। আমার মনে হয় দুনিয়ার সব দেশেই এটা চলছে এখন, কেন এই মহামারীটা সবাইকেই কাজ করেছে, প্রত্যেক ঘরে এটা ইম্প্যাক্ট আছে, এবং সেই দিকেই সবাই চেষ্টা করছে একদিন। আমি মনে করছি যে এটা একটা ভালো লক্ষণ, এবং এটার থেকে আমরা খুব তাড়াতাড়ি মুক্তি পাবো, সেটাই আমরা আশা করছি। তখন আমি জিজ্ঞেস করছিলাম যে বাংলাদেশকে নিয়ে আপনার বিশেষ কোনো ভাবনা কি আছে ভবিষ্যতে? হ্যাঁ, আমি বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর সাথে আমার যোগাযোগ আছে। আমি বড় বড় যে কয়টা কোম্পানি আছে মোটামুটি তাদের সাথে আমাদের যোগাযোগ হয়। আমি রিসেন্টলিও বাংলাদেশে গেছিলাম, গিয়ে তাদের সাথে কথাবার্তা বলেছি। আমি বিভিন্নভাবে আমাদের
আমরা যে এক্সপার্টিজ পেয়েছি, গ্রো করেছি এখানে, সেটা বাংলাদেশকে দিতে চাচ্ছি। সুযোগ সুবিধা হলে ওখানে তাদেরকে হেল্প করতে চাচ্ছি, এবং আমি ওই ব্যাপারে অনেক আগ্রহী এবং অনেক প্রগ্রেস করতে পেরেছি। আমি রিসেন্টলি কথা বলছি বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির যে চেয়ারম্যান আছে, ওনার সাথে আমি মিট করেছি, কথা বলছি। তা আমরা চেষ্টা করছি যে আরো পজিটিভ রিলেশনশিপ বিল্ড করার জন্য ওনাদের সাথে। তো আমি অনেক আশাবাদী এ ব্যাপারে। আপনাকে আসলে অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বাংলাদেশে এবং দেশের বাইরে বিশ্বের করোনা মহামারীতে করোনা মোকাবেলা করার জন্য করোনার ঔষধ শিল্পের বর্তমান অবস্থা নিয়ে কথা বলছিলাম ডক্টর ইমতিয়াজ এর সাথে, এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য সুদূর ম্যারিল্যান্ড ইউএসএ থেকে। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনায় করোনায় ঔষধ শিল্পের বর্তমান অবস্থা। আগামী অনুষ্ঠানে আমরা চেষ্টা করব নতুন কোনো আলোচনার বিষয় এবং নতুন কোনো অতিথির সাথে যুক্ত হতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। ধন্যবাদ। আপনি ধন্যবাদ।